আমি শুরু করি, যেহেতু এটা ইউথ, সেই জায়গা থেকে আমি ওই পার্সপেক্টিভ থেকে বলছি। প্রথম হলো, ইন্ডিজিনিয়াস বলতে আমাদের দেশে আসলে দুই ধরনের ইন্ডিজিনিয়াস পিপল আমাদের। সেটা হচ্ছে একটা মানে সমতল আদিবাসী এবং হচ্ছে পাহাড়ি আদিবাসী, সিএসটি, এবং হচ্ছে আমাদের এটাকে বলে লোয়ার ল্যান্ড আদিবাসী বা মানে সমতল ভূমির আদিবাসী। আচ্ছা, প্রথম যে সংকটটা, ইন্ডিজিনিয়াসের বাংলা আসলে কি হবে এটা সংবিধান বলে দেয়নি। ইউএন ইন্ডিজিনিয়াস ইয়ার হিসেবে ঘোষণা করেছিল 1989 সালে, কিন্তু তার আগেই বাংলাদেশে সংবিধান তৈরি হয় 1972 সালে। তো 72 সালে যেটা হয়েছিল, জাতিগতভাবে সবাইকে এখানে বাঙালি হিসেবে পরিচয় করিয়ে দেয়া হলো, এবং এর বাইরে সমস্ত জাতিকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হলো, যেটা আবার ইউএন এর ইন্ডিজিনিয়াসের যে সংজ্ঞা সেটা চাইতে ভিন্ন। এবং তা বাদেও যখন আপনি একটা জাতিকে শুধু একটা জাতি, বাঙালি জাতির মতো চাকমা জাতি, সাঁওতাল জাতি, কোল জাতি, মুন্ডা জাতি, মারমা জাতি, এরকম বাংলাদেশে প্রায় হিসাব মতে 40 প্রকারের জাতি আছে। এটা একটু জেনে নিতে হবে, 40 বা 49, এই দুটোর মধ্যে যে কোনো একটা। তো এই জাতিগুলোকে এক কথায় পুরো একটা টার্মের মধ্যে নিয়ে আসলো, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এবং বলা হলো যে ক্ষুদ্র যখন কাউকে বলা হয় তখন আসলে তাকে বলা হয় যে বাঙালি এখানে সংখ্যাগরিষ্ঠ, তারা হচ্ছে ক্ষুদ্র, বাকিরা। তো এই জায়গায় প্রথমে লড়াইটা শুরু হলো আদিবাসীদের, যে সাংবিধানিক ভাবে তারা স্বীকৃতি পায়নি জাতি হিসেবে, যেটা আবার ভারতে আছে। ভারতে মণিপুরি মানে মণিপুরি, ভারতে মুন্ডা মানে মুন্ডাই, সাঁওতাল মানে সাঁওতাল। তাদের কিন্তু আলাদা আলাদা আমরা জানি রাজ্য আছে, মণিপুরি রাজ্য, সাঁওতালদের ঝাড়খণ্ড। কিন্তু বাংলাদেশে এক কথায় সবাইকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক বানাই দিছে। এটা হচ্ছে প্রথম স্ট্রাগল, পরিচয়, আইডেন্টিটি ক্রাইসিস। আচ্ছা, 2 নাম্বার, আইডেন্টিটি ক্রাইসিসের পরে যেটা ঘটনা, তাদের সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে ভূমি সমস্যা। একটা সময় আমাদের, আমি এটা যত সহজে বলা যায় আমি বলছি যে কিভাবে ভূমি থেকে তারা অধিকারটা হারাইছে। একটা সময় আমাদের এই দেশে বাঙালি তো সংকর জাতি, তো বলা হয় যে যখন এই ভূমিতে আসলে কোনো মানুষ ছিল না, শুধু বন জঙ্গল ছিল, তখন প্রথম এই ভূমিতে মুন্ডা জাতিরা আসে। তো মুন্ডা জাতিরা আসে এবং সাঁওতাল জাতিরা আসে, তারা এসে এই জমি টমি সাফ করে করে তারা তাদের মতো করে বসবাস তৈরি করে, এবং দীর্ঘ সময় ধরে তারা বসবাস করে। অনেকগুলো 50-60 বছর ধরে তারা বসবাস শুরু করতে থাকে। তখন ছিল ইংরেজ শাসন আমলের কথা বলছি আমি। সেই ইংরেজ শাসন আমলে তাদের পদ্ধতিটা ছিল যে আমার জমি, সামি আপার জমি, সায়েম ভাইয়ের জমি, এই 3 জনের জমি মিলে আমাদের এই গ্রাম, আমরাই ফসল ফলাবো, আমরাই, আমাদের বন্টনটা সমবন্টন হবে, আমিও যেটা পাবো সামি আপাও পাবে, সায়েম ভাইও পাবে। এভাবে তাদের একটা কাস্টমারি ল হিসেবে তারা ভূমিটাকে ব্যবস্থাপনা করেছিল। কিন্তু ইংরেজরা একটা ল আবিষ্কার মানে ল প্রচলন করে, সেটা হচ্ছে মুদ্রানীতি। তো মুদ্রানীতি, তখন তার মুদ্রা ছিল না, যেটা হলো যে আমরা ধান বন্টন করতেছি, কিন্তু যখন বলা হলো এটাকে মুদ্রানীতিতে নিয়ে যেতে হবে, যে আগে ধরেন আপনার 2 কেজি আলু আর আমার 2 কেজি ধান, আপনি আমাকে 2 কেজি আলু দিলেন, আমি আপনাকে 2 কেজি ধান দিলাম। কিন্তু ইংরেজরা যখন এই মুদ্রানীতিতে প্রচলন করে, তখন ওরা বলতেছে যে তোমাদের এই 2 জনের টাকা তো আসলে সমান না, তোমাদের এখন টাকায় নিয়ে আসতে হবে। এইটা করার ফলে তারা প্রথমে খুব ভেজালে পড়ে যায়, কারণ তারা তো এই বিষয়গুলো জানতো না। এইটা করে করে ইংরেজরা তখন হচ্ছে কিছু জমিদারকে হাত করে তারা তখন বলা শুরু করে যে তোমার যে 2 কেজি ধান, সেটা আসলে সমমূল্য 2 কেজি আলু দাও, ওকে আসলে 6 কেজি আলু দিতে হবে। মানে এটা খুব সিম্পল। এই ঘটনাটা তাদের মধ্যে একটা সমস্যা তৈরি করার ফলে জমিদারের কিছু বাজে লোক ছিল, যাদেরকে মহাজন বলা হয়, মুন্ডাদের ভাষায় বলে দিগি, দিক বা দিকে এরকম বলে, মানে বহিরাগত। তারা তখন আস্তে আস্তে এরকম করে ওদেরকে ভুলায় ভালায় জমিগুলো গ্রহণ করা শুরু করে, এবং এই জমিগুলো গ্রহণ করার সময় তারা প্রচন্ড বিদ্রোহ করে এই তাদের জমি পাওয়ার জন্য।
1950 গিয়ে একটা অ্যাক্ট তৈরি হয় রাষ্ট্র থেকে যে জমি আসলে কমিউনিটির মধ্যে প্রপার্টি থাকবে না, মানে ওরা যে আগে মিলেমিশে প্রপার্টিটা নিত, জমিটা ভোগ করতো, সেইটা 1950 সালে স্টেট ল করে যে কোনো ব্যক্তি সব জমি আসলে ব্যক্তি মালিকানা হবে। এর ফলে ব্যক্তি মালিকানা হওয়ার ফলে জমিদার গোষ্ঠী যারা, তাদের হাতে জমিটা চলে যায় আর আমাদের আদিবাসীরা জমিগুলো হারায়। যার কারণে আজকে পর্যন্ত এই যে ধরেন 50 বা 64 বছর ধরে এখন পর্যন্ত ভূমি অধিকার আমাদের এই সমতল আদিবাসীদের নাই, পাহাড়ের আদিবাসীদেরও নাই। তাদের একটা সবচেয়ে বড় সমস্যা, তারা হচ্ছে খাস জমিতে বসবাস করে এবং যে কোনো মুহূর্তে এই জমি উচ্ছেদ হয়ে যেতে পারে। যেটা রিসেন্ট আমরা দেখেছি যে কোল আদিবাসীদের একদম তারা ঘরের বাইরে কাজ করতে গেছিল, আইসে দেখে তাদের জমি উচ্ছেদ হয়ে গেছে, বুলডোজার দিয়ে ভাঙে ফেলছে, কারণ খুঁজে বাইর করা গেছে যে বিএনপির কারো ওই জমিটার দখল আছে আগে থেকে, তার কাগজ আছে, আমাদের আদিবাসীদের কাগজ নাই। তাহলে ভূমি তাদের একটা বড় সমস্যা, তাদের আসলে থাকার জায়গা বা আশ্রয় এইটার কোনো তাদের নিশ্চয়তা নাই, এখন পর্যন্ত নাই। এবং এই একই ঘটনা আমার পাহাড়েও ভূমি উচ্ছেদ করে আমরা যে সাজেক দেখি বা এই ধরনের রিসোর্ট গুলো দেখি, একটা সময় এখানে পাহাড়িরা ওরকম বসবাস করতো, কিন্তু তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে তাদেরকে স্থানান্তর করে তাদেরকে হচ্ছে ওইখানে রিসোর্ট করা হয়। এই গেল সেকেন্ড এবং সবচেয়ে বড় সমস্যা, ভূমি সমস্যা। 3 নম্বর সমস্যা, আপু এক মিনিট, 3 নম্বরে যাওয়ার আগে 2 নম্বরে আমার একটা কোয়েশ্চেন, যে স্টেট ল করলো যে কমিউনিটিতে কারো কমিউনিটি বেসড কোনো জমি থাকতে পারবে না, ব্যক্তি মালিকানা হবে। এখন ওনারা কি তখন জমি কিনতে পারে না? এখন কি ওনারা জমি কিনতে পারে না? ওটা তো সেই সক্ষমতাই আর তৈরি হয়নি আপা। মানে আপনার কাছ থেকে ধরেন একটা সময় আপনি তো কখনো সঞ্চয় করেননি ওদের, মানে হ্যাঁ, কালচার প্রিজার্ভেশনের কথা সবসময় জাতিসংঘ বলতেই থাকে যে আদিবাসীদের কালচার সংরক্ষণ করতে হবে। এই কালচারটাই ওদের হচ্ছে মিলেমিশে যতটুকু উৎপাদন ততটুকুই খাওয়া, কিন্তু এইটাই তো সমস্যা হয়ে গেছে যে এখন তো যতটুকু ওরা সেভিংস করতে পারে নাই ওদের কাছ থেকে নিয়ে নিছে, ওরা আর কখনোই ওটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। আচ্ছা আচ্ছা, ওকে, এটা গেল 2 নাম্বার ভূমি সমস্যা। 3 নাম্বার খুব স্পেসিফিক ভাবে আমাদের পাহাড়ে যে জাতিগত সমস্যাটা, এটা আবার সমতলে নাই, এটা পাহাড়ের আদিবাসীদের সমস্যা। 1980 সালে একটা প্রকল্প তৈরি হয়, সেটেলার প্রকল্প। এই প্রকল্পটার মূল লক্ষ্য ছিল বিভিন্ন রংপুর, পাবনা, তারপরে ধরেন বরিশাল, এরকম বিভিন্ন লোক যারা অনেকে হচ্ছে কারাবন্দী ছিল কিংবা ধরেন কিছু করতে পারে না, চোর ছাচ্চর ডাকাত, তাদেরকে পুনর্বাসন করার জন্য পাহাড়ে তাদেরকে বলা হলো যে পার্বত্য চট্টগ্রামে সেটেলার পুনর্বাসন করবে। এই করে 1980 সালে আস্তে আস্তে প্রথমে 4000 পরিবার, তারপর আস্তে আস্তে 10,000 পরিবার, এরকম করে করে তাদের হচ্ছে এখন পর্যন্ত তাদেরকে বিভিন্ন মাত্রায় সেটেলমেন্ট করা হয়েছে। এটাতে সমস্যা ওই একই সমস্যা, পাহাড়িরাও ওই ভাগযোগ করে কমিউনিটি ভাবে বসবাস করত, কিন্তু যখন সেটেলার করা হয় তখন তাদেরকে বলা হয় যে বাঙালিদেরকে বা এই রংপুর বরিশালের যারা অধিবাসী ছিল তাদেরকে বলা হয় প্রত্যেককে প্রায় 1 একর না 1.5 একর জমি দেওয়া হবে। তো ইউএন এর যে ইন্ডিজিনিয়াস তারা যে নীতিমালাটা করেছে সেখানে বলা আদিবাসীদের জমি কখনো মানে বিক্রি করা যাবে না, এটা কিন্তু একটা তারা বলে রেখেছে তাদের ইন্ডিজিনিয়াস যে নীতিমালা সেখানেও। এবং এটা আরো পুরনো যদি ব্রিটিশ অ্যাক্টে যাই, 1950 একটা অ্যাক্ট বললাম, তার আগে যে 1800 সালের অ্যাক্ট হয়েছিল সেখানেও বলা আদিবাসীদের জমি কেনা যাবে না। কিন্তু যেটা হয় বাঙালিরা এখানে যাওয়ার পরে জমি আবার 1 একর করে ওদেরকে যেহেতু দেওয়া হবে, ওরা তখন দখল শুরু করে এবং বিভিন্ন ভাবে কাগজপত্র বানিয়ে তখন জমি কেনা শুরু করে। এই কাগজের কোনো অস্তিত্ব নাই, কিন্তু যেহেতু রাষ্ট্র এখানে সাপোর্ট দিয়েছিল সেই জন্য এই জমিগুলো তারা কেনা শুরু করে। তো যেটা হয় পাহাড়িরা ক্ষুব্ধ হয়ে তখন তাদের মধ্যে একটা সংঘাত তৈরি হয়, যেহেতু আমাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তখন সেনাবাহিনী গিয়ে ওইটাকে দখল করে। তো এই সেনাবাহিনী দখলের পরে পার্বত্য চট্টগ্রাম আসলে একটা
অলিখিত মিলিটারি রুল থাকে, এবং এই রুলটা এত সাংঘাতিক আপা, আপনি জাস্ট ধরেন খাগড়াছড়ি থেকে আপনি একজন আপনি জাস্ট কৃষি মার্কেটে যাবেন ধানমন্ডি থেকে, হুম হুম আপনি একজন আদিবাসী বা চাকমা, হুম শুধু আপনার চেহারার কারণে প্রত্যেকটা জায়গায় আপনাকে চেকপোস্টে আপনাকে যেভাবে আপনাকে সার্চ করা হবে এবং আপনাকে হয়তো যেতেই দেওয়া হবে না। রুমাতে আমি রিসেন্ট যখন গিয়েছি বান্দরবনে, আমি শুনলাম রুমাতে বাজার করতে গেলে এই এত সেনাবাহিনী তাদেরকে চেক করে, যার কারণে তারা তাদের পানির সংকট প্রচুর, কিন্তু তারা মাত্র সপ্তাহে 2 বার বাজার করতে পারে, আর সপ্তাহে 4 দিন তারা পানি আনতে পারে, এর বাইরে তাদের লাগলেও তারা পারে না। এটা হচ্ছে তাদের সংকট। সুতরাং এটার একটা সংকট শুরু হলো যে সেনাবাহিনীর একটা আধিপত্য পাহাড়ে। এই গেল এটা শুধু পাহাড়ের ক্ষেত্রে। 4 নাম্বার যদি বলি, দুইটাই পাহাড় এবং সমতল আদিবাসীদের জন্য অনেক রকমের কিন্তু সোশ্যাল সেফটি নেটের সার্ভিস তৈরি করা হচ্ছে সরকারি আলাদা ভাবে। সেটা হলো যে আমার শিক্ষা বৃত্তি দিবে স্কুলগুলোতে, আদিবাসীদের জন্য আলাদা শিক্ষা উপকরণ বা শিক্ষা বৃত্তির প্রচলন সরকার থেকে কিন্তু আছে, বা তারা বলে যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য বরাদ্দ। কিন্তু ঘটনা হলো, ধরেন আমি প্রভা একজন বাঙালি। হ্যালো হ্যাঁ আপা, আমি প্রভা একজন বাঙালি, আমি আসলে একজন সাঁওতাল সেজে টাকাটা নিয়ে নিলাম। এই ঘটনাটা প্রচুর ঘটে, কারণ ওদের যে লিস্ট, ওদের কোনো লিস্ট হচ্ছে এখন পর্যন্ত আপডেট না। এটা একদম রিসেন্ট ঘটনা। ওদের হয়তো অনেক আগে কেউ হয়তো গরু ছাগল পাইছে এই বরাদ্দ থেকে, কিন্তু তারপর ম্যাক্সিমাম টাইমে বাঙালিরাই পায় আর আদিবাসীরা পায় না। ওদেরই বরাদ্দ কিন্তু ওরা পায় না। এইটা গেল। কিন্তু আপু 6 নাম্বার একটা জিনিস, আপনি যখন এই যে বরাদ্দ জিনিস যখন আপনি অ্যাভেল করতে যাবেন, তখন তো আপনার ডকুমেন্টস শো করা লাগবে। আমি সামিয়া মাহমুদ সাঁওতাল পরিচয় দিলে আমার এখানে তো আমার আইডেন্টিটি বা আমার আমার মানে এনআইডি বলেন বা যেটাই বলেন, আমি জানি না ওনাদের এনআইডি আছে কিনা বা ওনারা এনআইডি ব্যবহার করে কিনা, আমি ক্লিয়ার না, কিন্তু ওনাদের একটা এনআইডি, হ্যাঁ এটা একটা সমস্যা। জাতীয় পরিচয়পত্র প্রচুর অনেকেরই নাই, অনেক বাচ্চার জন্ম নিবন্ধন নাই। এটা ঘটনা এক। কিন্তু এটা ল্যাকিংসটা কার? এটা কি মানে ওরা ডকুমেন্ট করছে না, মানে ওদের ডকুমেন্টেশনের কারণে আমরা পাচ্ছি না, নাকি আমাদের রাষ্ট্র হচ্ছে গিয়ে এটাকে করতে দিচ্ছে না? এখানে দুই পক্ষ কাজ। একটা হচ্ছে ওদের কাছে তথ্যের অভাব আপা। ডকুমেন্টেশন যে করতে হবে, আপনার যদি আদিবাসী গ্রামগুলোতে যান, এদের রাস্তার অবস্থা এমন, আপনি দেখবেন দূর দূরান্ত থেকে এদের রাস্তার হচ্ছে আসতে হয়, বহু দূরে দূরে তাদের বসবাস, তাদের কাছে এই তথ্যটাই পৌঁছায় না যে কবে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন দেওয়া হয়। আমি এটা একটা শখ। আর আরেকটা পর্যায়ে হচ্ছে চেয়ারম্যান হচ্ছে আপনার লিস্ট করে, এবং এটা পুরোটাই চেয়ারম্যানের হাতে এই লিস্টটা। তো চেয়ারম্যান মানে ইউনিয়ন পরিষদের যে স্টিয়ারিং কমিটিটা থাকে, সেই স্টিয়ারিং কমিটি কোনো আদিবাসী প্রতিনিধি থাকে না। তো যেটা হয়, আমি আর মামু, ব্যাপারটা এরকম হয়, চেয়ারম্যান মনে করে যে তার পছন্দের ব্যক্তিদের দিয়ে সে তখন এই জিনিসগুলোকে অ্যাভেল করে। হয়তো নামে ঠিকই গৌরাঙ্গ বসাক ধরেন এরকম একটা নাম, বা গৌরাঙ্গ মুর্মু, কিন্তু যাচ্ছে হচ্ছে সামিয়া মাহমুদ। ব্যাপারটা এরকম। বুঝতে পেরেছি। এইটা আর হচ্ছে আপা, যে বললাম যে আদিবাসীদের যে গ্রামগুলোতে রাস্তাঘাটের প্রচুর সমস্যা, পানির সমস্যা, ভীষণ রকমের বাড়িঘর এখনো সেই আপা একদম মাটির বাড়িঘর, এইগুলোতে একটা আছে। আরেকটা প্রবলেম, এদের ভাষাগত জায়গায় যেহেতু ওরা বাংলা ভাষা ওদের মাতৃভাষা না, ওদের ভাষা আলাদা। যেমন মুন্ডাদের হচ্ছে সাদ্রিক ভাষা ওদের মাতৃভাষা, তারপর চাকমাদের ক্ষেত্রে চাকমা তাদের মাতৃভাষা। তো তারা বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠানে গেলে এক ধরনের বুলির শিকার হয়, এবং এই বুলিটা খুব মারাত্মক। দেখা যায় যে শিক্ষকরা ইচ্ছা করে ওদেরকে পেছনের বেঞ্চিতে বসায়, ইচ্ছা করে ওকে পড়া ধরে না, এবং ইচ্ছা করে দেখা যায় যে ওকে শাস্তি দিচ্ছে কোনো কারণে। এবং এই কারণে এই আদিবাসী বাচ্চাদের প্রাইমারি স্কুল থেকে ঝরে পড়ার রেটও বেশি। কত পার্সেন্ট এটা আমার এক্স্যাক্টলি মনে নাই, এটা আমি আপনাকে দিতে পারবো, আমার কাছে আছে। আচ্ছা, তারপরে
প্রাইমারি স্কুলের যে স্কুলের সমস্যা বললাম, আরেকটা লাস্ট যেটা আমি ঘটনা দেখলাম, এইটা এখন কম কিন্তু তবুও আছে গ্রামের দিকে, সেইটা হলো বাঙালিদের একটা আদিবাসীদেরকে অপরিচ্ছন্ন বা অচ্ছুত এটা ভাবার একটা প্রেক্ষাপট আছে, কোন একটা কারণে তারা তাদেরকে দলিত ভাবে এবং খুব নিচু শ্রেণীর ভাবে। যেটা দেখা গেল রংপুরে একটা হোটেলের ঘটনা আমি জানি, সেখানে কোনো আদিবাসীদের খেতে দিতে দেয় না, তাদেরকে বাইরে বসিয়ে রাখে, বাইরে বসিয়ে তারা চা খেতে পারবে, হোটেলের ভেতরে ঢুকতে পারবে না, কারণ তাদের পাশে বসতে দেয় না, মানে একটা না মানুষ ভাবা। এইটা একটা দেখার দৃষ্টিভঙ্গি। এই ছাড়া আপু আর আপনি 6 হচ্ছে নাম্বার একটা বলতে চাচ্ছিলেন। 6 নাম্বার কি বলতে চাইলাম, পানির সমস্যা তো বলছি, রাস্তাঘাট, সরকারি সেবা, হোটেল অচ্ছুত করে দেখা, তথ্যের অভাব, শিক্ষার। ও আরেকটা জিনিস আপা, কালচারাল গত ভাবে তাদের হচ্ছে কাজ হচ্ছে যে তারা মাঝে মাঝে উৎসবে মদ খায়, তাদের মদটা একটু হচ্ছে মানে এই ড্রাগটা তাদের আসলে ঠিক ড্রাগ না, তারা ভাতটা পচায় খায়, কিন্তু এদেরকে দিয়ে যেটা করা হয়, এদেরকে দিয়ে সবসময় বাঙালি যারা প্রভাবশালী রাজনৈতিক কর্মী তাদেরকে টাকা দিয়ে সবসময় তাদেরকে চাপ প্রয়োগ করে বিভিন্ন রকমের ড্রাগস তাদেরকে বানানোতে বাধ্য করা হয়, মানে একদম চোলায় বাংলা মদ বাধ্য করা হয়। আবার তারাই হচ্ছে প্রচারণা করে যে এরা হচ্ছে মদ উৎপাদনকারী, এদেরকে সবসময় হচ্ছে গালিগালাজ করে, এই কারণে একদম ওপেন ফোরামে এই ধরনের গালিগালাজ করে, কিন্তু এটা তাদের কালচার না, তাদের কালচার একদমই তাদের উৎসবের দিনে কিছু তারা খায়, এটা তাদের অনেক বহু বছরের 100-200 বছরের কালচার। এটা একটা সংকট, বাঙালিদের এই জায়গাতে জোর করে তাদেরকে হচ্ছে ড্রাগস বানানোতে বাধ্য করা হয়। আর লাস্ট যেটা বলতে চাচ্ছিলাম এটার বাইরে ও আর হচ্ছে তাদের মধ্যে বাল্য বিয়ের প্রচুর যেহেতু, এবং তাদের হচ্ছে পাহাড়ের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে কোনো নারী ধর্ষণ হলে সে মামলা নিতে গড়িমসি করে পুলিশ, এবং সেখানে কোনো খাগড়াছড়িতে কোনো ওয়ান স্টপ ক্রাইসিস বলে কিছু নাই, এবং থাকলেও রাঙামাটিতে থাকলেও সেটা কার্যকরী না। এইটা একটা ঘটনা আছে আদিবাসীদের ক্ষেত্রে। আর কি বলবো, ডেমোক্রেটিক রাইটস বলতে গেলে ভোট তারা দিতে পারে, কিন্তু যদি আপনি হচ্ছেন ভোটে নির্বাচন করতে দাঁড়ান সেক্ষেত্রে আপনাকে লেস প্রায়োরিটাইজ করা হবে, এবং আমাদের এখন পর্যন্ত এরকম কোনো সংরক্ষিত আসন যেমন নারীদের জন্য আছে, আদিবাসীদের জন্য কোনো সংরক্ষিত আসন কিন্তু নাই এখনো। এর বাইরে এই তো আপা, আর কিছু কি মিস করলাম নাকি? আচ্ছা, ইউনিভার্সিটিতে পড়ার রেটও কম, এটা একটা আছে। আর চা বাগানের ক্ষেত্রে বলতে চাচ্ছিলাম যে আপা, চা বাগানে কিন্তু প্রচুর জাতিগোষ্ঠীর মানুষ, এদের যে মজুরির একটা সমস্যা আছে, মাত্র 170 টাকা পায় পার ডে, যেটা বাংলাদেশের সবচেয়ে চা বাগানে। না না, বাঙালিরাও কি সেম মজুরি পায় নাকি ওদের জন্য ভিন্ন? বাঙালিরা নাই আপা, ওখানে বাঙালিরা খুবই কম, ওখানে ম্যাক্সিমাম হচ্ছে আদিবাসীদেরকে দিয়ে চা শ্রমিকের কাজটা করায়। এবং এটাও একটা ব্যাপার যে স্পেসিফিক কিছু কাজ, যেমন ধরেন হরিজনদের যে মেথডের কাজগুলো এখন অনেক বাঙালিরা করে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তাদেরকে এই পেশায়, হরিজনরাও তো বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, বিভিন্ন জাতির মানুষ এখানে আছে, তো তাদেরকে দিয়ে স্পেসিফিক ওই পেশাটাতেই তাদেরকে বদ্ধ করে রাখার একটা চিন্তা ভাবনা ছিল। এখন অনেকে বেরিয়ে আসছে, কিন্তু একটা সময় ওই পেশাটার মধ্যেই তাদেরকে আবদ্ধ করে রাখা হতো দিনের পর দিন, তারা বের হলেও বের হতে পারতো না। এগুলোর আলাদা আলাদা অনেক ঘটনা আছে, কিভাবে তারা বের হয়েছে বা কি ছিল, এখন অনেক কেসে এগুলো আপগ্রেড হয়েছে। এই তো, আর কিছু কি মিস করলাম কালচারাল দিক দিয়ে? না আপা, মনে হয় আর মিস নাই, যদি মিস থাকে আমি বলবো নি, লিখে দিব না। আচ্ছা আপু, আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম এই টপিকের উপরে, হ্যাঁ, মানে ইন্ডিজিনাস পিপলস অ্যান্ড দেয়ার রোল ইন বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ ডেমোক্রেসি। এই ইনক্লুসিভ ডেমোক্রেসি বলতে আসলে আপনি মানে রোল ইন বিল্ডিং বলতে মানে রোলটা কি, দেয়ার রোল ইন বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ ডেমোক্রেসি?
মানে এখানে আচ্ছা, এই ডেমোক্রেসির মানে আমি যখন অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র বলতেছি, মানে ইনক্লুসিভ ডেমোক্রেসি বলছি, তখন প্রথম কাজটাই আমার আসবে সাংবিধানিক হিসেবে জাতি হিসেবে স্বীকৃতি পাওয়া। আমি যে একজন চাকমা, আমি চাকমা পরিচয়ে বড় হতে চাই, ক্ষুদ্র নৃতাত্ত্বিকে বড় হতে চাই না, এটা প্রথম আমার রাইটস। এই রাইটসটা আমার ক্লেম করতে হবে। 2 নাম্বারটা হচ্ছে এই যে আমি আপনাকে বললাম যে ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি বলেন, সেখানে তো নারীকে অন্তর্ভুক্তি করা হচ্ছে কিন্তু আদিবাসী করা হচ্ছে না। পার্লামেন্টে তার অন্তর্ভুক্তি লাগবে, এবং দরকার হলে যে 45টা সিট যেরকম নারীর, আমার অন্তত পক্ষে 10টা সিট তো 10 জন আদিবাসীর জন্য হওয়া দরকার। এগুলো হচ্ছে আসলে ডেমোক্রেটিক পদ্ধতি থেকে নিয়ে আসা, যে আমার রাষ্ট্রীয় ডিসিশন থেকে লোকাল লেভেল গভর্নমেন্টের ডিসিশন পুরো মেকিং প্রসেসে আমার আদিবাসীদের রাখতে হবে। বাজেট যখন করব তখন আদিবাসীদের জন্য বরাদ্দ থাকতে হবে। শুধু বরাদ্দ থাকলেই হবে না, সে বাজেটটা পৌঁছাচ্ছে যে আদিবাসীদের কাছে সেটা নিশ্চিত করতে হবে। এটা ডেমোক্রেসি। ডেমোক্রেসির মধ্যে আরো ব্যাপার হচ্ছে যে মার্কেট সিস্টেম, জব সিস্টেম, এডুকেশন সিস্টেম, এই পুরো সিস্টেমের মধ্যে আমার ইন্ডিজিনিয়াস কমিউনিটিকে অন্তর্ভুক্ত করতে হবে। এটা আলাদা আলাদা হবে। তারপর ধরেন যে আমরা যেরকম প্রাথমিক শিক্ষা আমরা মাতৃভাষায় পাচ্ছি, বাংলায় পাচ্ছি, কিন্তু যে চাকমা, সে তো চাকমায় ভাষাটা পাচ্ছে না, তাকেও মাতৃভাষায় শিক্ষার জায়গাটা তাকেও দিতে হবে। তারপর কালচারালি অনেক লিপি আপা হারাই গেছে, অনেক বর্ণমালা হারাই গেছে, অনেক সাহিত্য হারাই গেছে, যেগুলো একটা সময় হচ্ছে প্রচলিত ছিল, সেগুলো সংরক্ষণ করা হয় না। আমি যদি একটা ডেমোক্রেটিক কালচার চাই, একটা গণতান্ত্রিক সাংস্কৃতিক অবস্থা চাই, তাহলে আমার এই সমস্ত জাতিসত্তার যে সাহিত্য, তাদের লিপি, তাদের ভাষা, এগুলোকে সংরক্ষণ করার দায়িত্বটা নিতে হবে। এগুলো ছাড়া আসলে ইনক্লুসিভ ডেমোক্রেটিক আমি বলতে পারি না। এই হচ্ছে আপা। ওকে, আচ্ছা, লাস্ট আরেকটা, মানে তাহলে দেয়ার রোল ইন বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ ডেমোক্রেসি, আপনি লাস্টে যে পয়েন্টসগুলো বললেন এই পয়েন্টসগুলোই তাহলে চলে আসবে। আচ্ছা, হ্যাঁ একদম আপা। পলিসি লেভেল থেকে বাজেট, পলিসি, মনিটরিং, মানে আমি একদম এনজিওর ভাষায় বলি, এবং হচ্ছে একদম লোকাল লেভেল গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রসেস, প্রত্যেকটা জায়গায় আমার আদিবাসী রিপ্রেজেন্টেশন লাগবে। এটা হচ্ছে কথা। আচ্ছা, আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস আপু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে আম, এদেরকে মানে একটা যদি প্রজেক্ট প্রপোজাল কনসেপচুয়াল নোট হিসেবে যদি দেখাতে চাই, মানে এই যে কম্পিটিশনটা 2টা পার্ট, একটা পার্ট হচ্ছে গিয়ে এসে রাইটিং, আরেকটা পার্ট হচ্ছে গিয়ে একটা কনসেপচুয়াল মানে প্রপোজাল রাইটিং, হ্যাঁ, মানে কনসেপ্ট নোট টাইপের। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করে কি করা যায় বা কি লেখা যায়, আপনার আইডিয়া? মানে আপনি একটা প্রজেক্ট ডিজাইন যদি করতে চান, এরকম চিন্তা ভাবনা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাদের তো আদিবাসীদের একটা গ্রেটার অনেকগুলো সমস্যার কথা আমি বললাম। সেইটা জায়গা থেকে আমি যদি বলি আপা, ধরেন সংবিধানে আপনি স্বীকৃতি দেওয়া, এটা আপনার হাতে নাই, আসলে এটা রাষ্ট্র দিতে পারে। আমি যদি এক্সিস্টিং এর জায়গায় বলি, আমাদের রাষ্ট্রীয় যে সেবাগুলো আছে, যেগুলোতে ধরেন আমরা রাষ্ট্রের ভাষায় বলতেছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য বরাদ্দ, আমরা বললাম যে বাদ দিয়ে আমরা ইন্ডিজিনাস কমিউনিটির জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দটা তাদের কাছে পৌঁছানোর জন্য একটা বড় রকমের অ্যাডভোকেসি পরিকল্পনা করতে হবে। এটা হতে পারে এক। 2 নাম্বার হচ্ছে যে আমাদের কিন্তু আইনগতভাবে বলা আছে যে খাস জমি আসলে আদিবাসী ভূমিহীনদের জন্য এটা রাষ্ট্র বরাদ্দ দিয়ে দিবে। যদি সেটা হয় তাহলে এটার উপায় আছে। ইউনিয়ন পরিষদে গিয়ে ভূমিহীন সার্টিফিকেট নিয়ে তারা আবেদন করতে পারে তাদের খাস জমি যেখানে তারা বসবাস করতেছে সেটা তারা এস্টাবলিশ করার জন্য, যে এখানে আমি 25 বছর ধরে বসবাস করতেছি, এই বাড়িটা আমাকেই দেন, কারণ আমার আর কোথাও জমি নাই, আমি অসহায়। এটা কিন্তু আইনগতভাবেই বলা আছে। তো এটার একটা ক্যাম্পেইন হইতে পারে বিভিন্ন ভাবে। আর আরেকটা হইতে পারে যে আপা, আমাদের যেহেতু মানে আদিবাসী বাবুদের যেহেতু প্রাথমিক শিক্ষায় তারা হচ্ছে শিক্ষাবৃত্তিটা পায় না, তাদের জন্ম নিবন্ধনের অভাবে, তাদের জন্ম নিবন্ধন যাতে তাদের পাওয়া হয়
সেইটার একটা সেটাকে ঘিরে একটা প্রোগ্রাম হতে পারে। আর আমাদের সবচেয়ে আরেকটা বড় সমস্যা, আমাদের দেশে বিভিন্ন যে আদিবাসীরা রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে স্পেসিফিক ভাবে যে অঞ্চলগুলোতে, ধরেন নওগাঁ, দিনাজপুর, তারপর পার্বত্য চট্টগ্রাম, এই অঞ্চলগুলোতে বড় ধরনের একটা মাস অ্যাওয়ারনেস করা আদিবাসী অধিকারগুলোকে নিয়ে, যে তাদের মধ্যেই যে তাদের রাইটস গুলো কি তাদেরকে জানানো তথ্যগুলো, সেটা কি যেভাবে হইতে পারে আপনি কমিউনিটি উঠান বৈঠকের মাধ্যমে করতে পারেন, ট্রেনিং করাতে পারেন তাদের ক্যাপাসিটি করার জন্য। আরেকটা তাদের হচ্ছে ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিসে নতুন নতুন তাদেরকে ট্রেনিং এর মধ্যে আওতায় নিয়ে আসে, কারণ এই ট্রেনিং গুলো তারা পায় না, যেহেতু হচ্ছে অনেক দূরে দূরে থাকে, তাদের কাছে ওই তথ্যই যায় না গভর্নমেন্টের ট্রেনিং এর। ম্যাক্সিমাম টাইমে গভর্নমেন্ট ট্রেনিং থেকে তারা বঞ্চিত হয়। যদি আপনি যায় কাউকে হয়তো অ্যাডভোকেসি করেন, হয়তো 2-1 জনকে দেয়, কিন্তু তাদের জন্য কোনো ট্রেনিং সরকার থেকে নাই। এইগুলো। আচ্ছা, তাহলে আপু আপনি তাদের অধিকার অ্যাওয়ারনেস বিল্ড আপের সময় তাদের অধিকারগুলা বলা, সো অধিকারগুলা কি কি আপনি কি কয়েকটা বলবেন? ভূমি অধিকার, তারপরে শিক্ষা শিক্ষার অধিকার, অধিকার, ওকে, স্বাস্থ্যের অধিকার, স্বাস্থ্যের, আইনের অধিকার, আইনি সেবা পাওয়ার অধিকার। আচ্ছা, স্বাস্থ্যের অধিকারের ব্যাপারটা আপু একটু যদি বলতেন যে কিরকম। যেমন আমি রেমাক্রিতে গিয়েছি, রেমাক্রিতে আপু মানে ওদের ওখানে তো আসলে আপনি যেটা বললেন খাওয়ার পানির সমস্যা, ইভেন মানে ওই তাদের পালা মুরগি ছাড়া মুরগির ডিমও তো তারা ওরকমভাবে পায় না। সো খাবার দাবারও তো মানে সংকট আছে, প্লাস আপনি বললেন রাস্তাঘাটেরও তো সমস্যা আছে। মানে এমনও হয়েছে যে আমি একজন পাহাড়ির বাসা থেকে নেমে হাঁটু পানি ডুবিয়ে তারপরে আরেকটা সাইটে যেয়ে আমাকে ডিনার করতে হয়েছে। তো ওরা এটা রেগুলারলি করে। হ্যাঁ, তো এই জায়গাতে মানে রাস্তাঘাট বা কোনো কিছু কিভাবে করে কি করা যায়? আপু, আমি যেটা দেখেছি, আপনিও হয়তো এটাই দেখেছেন, সেটা হচ্ছে যে ওদের যেই জায়গাগুলো থেকে ওই যে ইউনিয়ন পর্যায়ে যে কমিউনিটি হেলথ ক্লিনিক গুলো, এগুলো কিন্তু বহু দূরে। মানে রেমাক্রির কথা, রেমাক্রির কথা, রুমার কথা, এগুলো সবই একই অবস্থা, বহু দূরে। এবং আমাদের ইউনিয়নের কমপ্লেক্স গুলো ম্যাক্সিমাম টাইমে আদিবাসী এরিয়াগুলোতে, বিশেষ করে আমি যে দেখছি যে 12টা পর্যন্ত খোলা থাকে এবং তারপর বন্ধ হয়ে যায়, ওষুধের স্বল্পতা। এই ঘটনাগুলো অন্যান্য জেলাতেও আছে টুকটাক, কিন্তু এই সিএসটি তে মানে পার্বত্য চট্টগ্রামে এটা ভয়াবহ। কোন ইউনিয়ন সেন্টারই প্রায় হচ্ছে যেগুলো দূরে দূরে, সেগুলো কোনোটাই দুপুর 12টার পরে আর খোলা থাকে না, ডাক্তার থাকে না, ডাক্তার তো থাকেই না। এবং এই ঘটনাগুলো আছে। এবং স্বাস্থ্য খাতে তাদের যে অবস্থা, এই যে আমি সাঁওতাল একটা পরিবারে গিয়ে, আপনি যেহেতু ঘটনা বললেন আমি মনে করলাম যে এই ঘটনাটা মনে পড়লো আমার। এই ডেলিভারির ওই রাস্তাঘাটের জন্য দূরে হসপিটাল ডেলিভারির জন্য নিয়ে আসতে গিয়ে মিসক্যারেজের ঘটনা ঘটছে, ওইটা তারা নিয়ে রাস্তার একটা অ্যাডভোকেসি করলো কয়েকদিন আগে। ওই জন্য ওই ঘটনাটা আমি জানলাম, এরকম বর্ষাকালে হয়েছিল, পড়ে গেছিল। তো এই যে জায়গাগুলো, এইগুলোকে নিয়ে আসতে আমরা পারি যে স্বাস্থ্য সেবা তো পাওয়া দূরে থাক, তাদের এক্সেসিবিলিটিটাই তো নাই, অ্যাফোর্ডেবিলিটি তো নাই, এক্সেসও নাই যে সরকারি স্বাস্থ্য সেবার। আর উপকূলবর্তী যারা এই যে মুন্ডা জাতি গোষ্ঠী যারা সাতক্ষীরার দিকে থাকে, তাদের তো একটা ভয়াবহ সমস্যা হচ্ছে লবণাক্ত পানির। সো ওই মেনস্ট্রুয়েশনের সময় তাদের পিল খাওয়ার প্রবণতা বেড়ে গেছে, তারা ওটাকে চাপিয়ে রাখে, এবং এই ধরনের ঘটনাগুলো আছে। আর পাহাড়ের দিকে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তাদের চামড়ার প্রচুর রকমের হচ্ছে স্কিনের প্রবলেম। বুঝতে পেরেছি। না আপু, মোটামুটি আপনি অনেক কিছু কভার করেছেন, মানে মেনি থ্যাঙ্কস। আচ্ছা, আপনার কাছে যদি কোনো লিঙ্ক থাকে যে আপু এখান থেকে আপনি পড়লে জিনিসগুলো আরেকটু দেখতে পারবো বা বুঝতে পারবো, আপনি আমাকে কয়েকটা লিঙ্ক শেয়ার করতে পারেন। মূলত আপনার এটা পুরাটাই আমি ভিডিও রেকর্ড করে ফেলেছি। এইটা আসলে রাফায়েল শুনবে, রাফায়েলকে হয়তো বা আমি কিছু টার্মিনোলজি ওর কাছে নতুন মনে হতে পারে, ওর সাথে বসে আপনার এইটাই, রাফায়েল শুনছে, পাশে আছে, তো ও যতটুকু ধরতে পারছে আমি বাকিটুকু হয়তো বা ওকে ব্রিফ করব, দেন ওই রাইট আপটা করবে। ওর রাইট আপটা এটা 500 থেকে 1000 ওয়ার্ড বলছে।
সো ওয়ার্ড লিমিটের মধ্যে ও একটা রাইট আপ করার পরে হয়তো বা আমি আপনাকে একবার গো থ্রু করতে বলবো। ঠিক আছে আপু, ওকে দিয়েন আমাকে, আর আমি লিংক পাইলে আপনাকে দিব যে সহজে কোথায় এই সমস্যাগুলো মোটামুটি ডিসক্রাইব আছে। হ্যাঁ হ্যাঁ আর ডাটা পাইলে আমি আপনাকে দিব, ডাটা কিছু আছে আমার কাছে, ওগুলো আমি হ্যাঁ আপনাকে পাঠিয়ে দিব নি, হ্যাঁ হ্যাঁ দিয়ে হ্যাঁ দিব নি। হ্যাঁ জাস্ট ঠিক একটা আছে। জিনিস দিলেই হবে।